সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ভিডিও ক্লাসের আমাদের আজকের আলোচ্য বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা এর প্রথম পত্রের অধ্যায় 2 আর্থিক বাজারের আইনগত দিকসমূহ এর পর্ব 3। আজ এই পর্বের মাধ্যমে আমরা এই অধ্যায়টির পরিসমাপ্তি টানব এবং পরিশেষে আমরা কিছু বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আজকের এই পাঠ থেকে শিক্ষার্থীরা তোমরা যে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে বা শিখতে পারবে। 1. মানি লন্ডারিং কি? মানি লন্ডারিং সংগঠনের পদ্ধতি ও প্রতিরোধ প্রক্রিয়া বা উপায় এই সম্পর্কে জানতে পারবে। 2. বৈদেশিক বিনিময় আইন 1947 এই সম্পর্কে ধারণা পাবে। 3. হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 এই সম্পর্কে ধারণা লাভ করবে এবং হস্তান্তরযোগ্য দলিল আইনে অর্থাৎ যে হস্তান্তরযোগ্য দলিলগুলো রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। 4. সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969 এই সম্পর্কে ধারণা পাবে। এছাড়াও বীমা কোম্পানি আইন 2010 এই সম্পর্কে ধারণা লাভ করবে। মানি লন্ডারিং কি? অবৈধভাবে সম্পদ বা অর্থ উপার্জন এবং অবৈধভাবে এর স্থানান্তরকে মানি লন্ডারিং বলে। মানুষ বৈধভাবে উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা সৃষ্টি হয় যখন মানুষ অবৈধভাবে অর্থ উপার্জন করে এবং তা লুকানোর বা গোপন করার চেষ্টা করে। বাংলাদেশ থেকে অন্যান্য দেশে সরাসরি অর্থ স্থানান্তর করা যায় না, তাই অপরাধীরা অবৈধভাবে উপার্জিত অর্থ বা সম্পদ স্থানান্তর বা লুকানোর চেষ্টা সর্বদাই করে থাকে। তাই দেশের অর্থনীতি ও নিরাপত্তা এবং সামাজিক অবস্থা সঠিকভাবে পরিচালনার স্বার্থে এই অপরাধ দমন করার জন্য মূলত যে আইন প্রণীত হয়েছে তা হলো মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002। এই মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে 2002 সালের এপ্রিলের 5 তারিখে এবং কার্যকর হয় মূলত 2003 সালের 1 মে থেকে। মূলত মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যই হলো অবৈধভাবে অর্জিত সম্পদ এবং তা স্থানান্তর বা অবৈধ অর্থের উৎস গোপন করার প্রক্রিয়া প্রতিরোধ করা। মানি লন্ডারিং সংগঠনের পদ্ধতি বা প্রক্রিয়া। অপরাধীরা বিভিন্নভাবে অবৈধভাবে যে উপার্জিত অর্থ বা সম্পদ লুকানোর চেষ্টা করে। মানি লন্ডারিং সংগঠনের জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই। অপরাধীরা সাধারণত নিম্নোক্ত 3টি উপায়ে বা প্রক্রিয়ার মাধ্যমে মূলত মানি লন্ডারিং করে থাকে। এর একটি হলো ক প্লেসমেন্ট, খ লেয়ারিং এবং ক ইন্টিগ্রেশন। প্লেসমেন্ট তোমরা চারটিতে দেখতে পাচ্ছ যে এই 3টি পদ্ধতির প্রথম পদ্ধতিটি প্লেসমেন্ট, অর্থাৎ অবৈধ উপায়ে অর্জিত অর্থ প্রাথমিকভাবে জমাকরণ। অর্থাৎ মানি লন্ডারিং প্রক্রিয়ার প্রথম ধাপ হলো প্লেসমেন্ট। বেআইনি বা অপরাধমূলক কার্যকলাপ যেমন চুরি, ছিনতাই, ডাকাতি, ঘুষ ইত্যাদি থেকে উপার্জিত নগদ অর্থ প্রথমবারের মতো যখন একটি ব্যাংক হিসাবে জমা করা হয় তখন তাকে প্লেসমেন্ট বলে। এছাড়া অবৈধ পদ্ধতিতে বা উপায়ে উপার্জিত অর্থ দিয়ে জমি ক্রয়, শেয়ার ক্রয়, গাড়ি ক্রয় বা অন্যান্য দামি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে প্রথমবারের মতো আর্থিক ব্যবস্থায় প্রবেশ করানো বা বিদেশে অর্থ পাচার করানোকেও প্লেসমেন্ট বলা হয়ে থাকে। খ লেয়ারিং। তোমরা ছকে দেখতে পাচ্ছ যে পর্যায়ক্রমে ভিন্নমুখী লেনদেনের মাধ্যমে অর্থের উৎস গোপন করা। অর্থাৎ লেয়ারিংয়ের এই ধাপে
প্লেসমেন্টকৃত অর্থ জটিল আর্থিক লেনদেনের মাধ্যমে বিভিন্ন স্তরে সরানো বা স্থানান্তর প্রক্রিয়াকে লেয়ারিং বলে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল অর্থের উৎস বা মালিকানা লুকানো বা গোপন করা। অর্থাৎ একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখায় অর্থের স্থানান্তর করা বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, বিদেশি ব্যাংক ড্রাফট বা ট্রাভেলার্স চেক এইসবের মাধ্যমে একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থগুলোকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থকে স্থানান্তরকরণ প্রক্রিয়াটাই হলো লেয়ারিং। মানি লন্ডারিং এর তৃতীয় ধাপ হলো ইন্টিগ্রেশন। তোমরা চোখে দেখতে পাচ্ছ অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বৈধ বা আইনসিদ্ধ করার ব্যবস্থা। তারপর ফ্ল্যাট, বাড়ি ক্রয়, আর্থিক সম্পদে বিনিয়োগ যেমন শেয়ার, বন্ড ইত্যাদি ক্রয়, শিল্প বা বাণিজ্যিক সেক্টরে বিনিয়োগ ইত্যাদি। অর্থাৎ মানি লন্ডারিংয়ের দ্বিতীয় ধাপ লেয়ারিং সম্পন্ন হওয়ার পর বা সফল হওয়ার পর ইন্টিগ্রেশনের সাহায্যে এই অবৈধ অর্থ এমনভাবে ব্যবহার করা হয় যাতে মনে হয় এই অর্থ বৈধ পন্থায় বা বৈধ উপায়ে উপার্জিত অর্থ। অর্থাৎ এই অবৈধ অর্থকে অর্থাৎ কালো টাকাকে এমনভাবে ব্যবহার করা হয় বা এর মাধ্যমে স্থায়ী সম্পত্তি যেমন ফ্ল্যাট, বাড়ি ক্রয় বা আর্থিক সম্পদে বিনিয়োগ যেমন শেয়ার বাজারে, বন্ডে ইত্যাদিতে বিনিয়োগ করে বা বিভিন্ন ধরনের দামি দামি জিনিস ক্রয়ের মাধ্যমে যেমন গাড়ি বা বিভিন্ন বিমা পলিসি গ্রহণ করার মাধ্যমেও তারা এই অর্থকে এমনভাবে ব্যবহার করে যাতে মনে হয় যে এই অর্থ বৈধ উপায়ে অর্জিত অর্থ। অর্থাৎ বৈধ উপায়ে অর্জিত অর্থকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে কালো টাকাকে এক কথায় সাদা টাকায় রূপান্তর করা হচ্ছে। এভাবেই মূলত মানি লন্ডারিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এছাড়াও আরও বেশ কয়েকটি উপায়ে যেমন ভুয়া আমদানি রপ্তানি চালান প্রেরণের মাধ্যমে পণ্যের প্রকৃত মূল্য চেয়ে অনেক বেশি মূল্য দেখানোর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে টাকা স্থানান্তর করা হয়ে থাকে। এছাড়া ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি এর মাধ্যমে এবং হুন্ডির মাধ্যমেও এক দেশ থেকে অন্য দেশে অবৈধ উপায়ে মূলত বিভিন্নভাবে এই টাকাগুলো স্থানান্তর করা হয়। মানি লন্ডারিং আদালত। মানি লন্ডারিং আইন অনুযায়ী এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সকল দায়রা আদালত মানি লন্ডারিং আদালত বলে গণ্য হয় এবং সকল দায়রা জজ মানি লন্ডারিং আদালতের বিচারক হিসেবে বিবেচিত হন। বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালতে এই আইনের অধীনে কোনো অপরাধ বিচারের জন্য গ্রহণ করতে পারে না। অর্থাৎ এই আইনের অধীনে সকল অপরাধ অজামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। মানি লন্ডারিং অপরাধ ও দণ্ড। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 13 ধারায় বিভিন্ন ধরনের অপরাধের শাস্তি অর্থাৎ মানি লন্ডারিং প্রতিরোধের জন্য বিভিন্ন শাস্তির বিধান প্রণীত রয়েছে। যথা ক মানি লন্ডারিং অপরাধ সংগঠনের চেষ্টা, সহায়তা বা ষড়যন্ত্র করা হলে এর শাস্তি 4 বছর থেকে সর্বোচ্চ 12 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অপরাধের সাথে জড়িত অর্থের দ্বিগুণ অর্থ দণ্ড করার বিধান রয়েছে। খ অবরুদ্ধকরণ বা সম্পত্তি ক্রোক করার আদেশ লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। গ তথ্য ফাঁসকরণের শাস্তি 2 বছর কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। ঘ তদন্তে বাধা বা অসহযোগিতা প্রদানের শাস্তি 1 বছরের কারাদণ্ড বা 25,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। বৈদেশিক বিনিময় আইন 1947
সরকার কর্তৃক বৈদেশিক মুদ্রার যথাযথ ব্যবস্থাপনার জন্য প্রণীত সকল আইন কানুন এবং গৃহীত কার্যক্রমকে সামগ্রিকভাবে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ বলে। এছাড়া সাধারণত এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত করাকে বৈদেশিক বিনিময় বলে। সুষ্ঠুভাবে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের জন্য বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন জরুরি। বাংলাদেশে বর্তমানে 1947 সালে জুন মাসে ব্রিটিশ সরকার এদেশে জাতীয় পার্লামেন্টে যে এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 আইনটি পাশ করে বর্তমানে এই আইনটি বাংলাদেশে বহাল রয়েছে। এই আইনে বৈদেশিক মুদ্রা, সিকিউরিটিজ কিভাবে বিনিময় কার্যক্রম সম্পাদিত হবে সে বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধিবিধান, নিয়মকানুন আলাপ আলোচনা করা হয়েছে বা এই সম্পর্কে মতামত দেওয়া হয়েছে। হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 বাণিজ্যিক বা আর্থিক লেনদেনে অর্থ নয় অথচ শর্ত সাপেক্ষ অর্থ হিসেবে গ্রহণযোগ্য লিখিত দলিলকে হস্তান্তরযোগ্য দলিল নামে অভিহিত করা হয়। সহজ অর্থে হাতে হাতে প্রদান করে যে দলিলের মালিকানা সত্ত্ব হস্তান্তর করা যায় তাকেই হস্তান্তরযোগ্য দলিল বলে। 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 13-1 ধারায় আরও বলা হয়েছে যে প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে অথবা গ্রাহককে প্রদেয় প্রত্যর্থপত্র বা অঙ্গীকারপত্র, বিনিময় বিল এবং চেককে হস্তান্তরযোগ্য দলিল হিসেবে বলা হয় বা গণ্য করা যায়। 1881 সালে এই উপমহাদেশে হস্তান্তরযোগ্য দলিল আইন পাশ করা হয়, যা বর্তমানে আমাদের দেশে এখনও প্রচলিত রয়েছে। হস্তান্তরযোগ্য দলিল আইনে শুধুমাত্র অঙ্গীকারপত্র, বিনিময় বিল এবং চেককেই হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য করা হয়েছে। হস্তান্তরযোগ্য দলিল হিসেবে যে 3টি দলিলের ব্যবহার রয়েছে তার প্রথমটি হলো বিনিময় বিল। বিনিময় বিল হলো এমন এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ প্রদান করে এবং অপর পক্ষ এতে স্বীকৃতি প্রদান করলে তা মূল্যবান দলিল হিসেবে গণ্য হয়। আমরা এই বিনিময় বিলের একটি নমুনা এখানে দেখতে পাচ্ছি। বিনিময় বিলের প্রস্তুতকারক গাজী অ্যান্ড সন্স। গাজী অ্যান্ড সন্সের ঠিকানা 28 বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা এবং বাঁ পাশে স্ট্যাম্প সংযুক্ত করা হবে এবং ডান পাশে সংশ্লিষ্ট তারিখ লিপিবদ্ধ করা হবে এবং গাজী অ্যান্ড সন্সের ঠিকানার নিচে ঠিক বিনিময় বিলের যে টাকার পরিমাণ বা অঙ্কটা সেটা উল্লেখ করা হবে এবং এখানে বর্ণনা হিসেবে অদ্য হতে অর্থাৎ আজ থেকে 60 দিন পর মিস্টার শহীদকে অথবা তার আদেশানুসারে মাত্র 1 লক্ষ টাকা প্রাপ্ত মূল্যের বিনিময়ে প্রদান করুন। অর্থাৎ 60 দিন পর প্রাপক মিস্টার শহীদকে বা শহীদ যদি কাউকে এই দলিলটি হস্তান্তর করে অর্থাৎ তার আদেশানুসারে যে ব্যক্তি দলিলের মালিকানা লাভ করবে তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার কথা বলা হয়েছে। বরাবর মফিস 18 আতাইকুলা রোড, পাবনা। প্রাপকের ঠিকানা এবং প্রাপকের স্বাক্ষর মাঝখানে এবং স্বীকৃত অর্থাৎ যে ব্যক্তি স্বীকৃতি প্রদান করবে সেই ব্যক্তি তার স্বাক্ষর সহ এখানে তারিখ উল্লেখ করবে। চেক হলো ব্যাংক কর্তৃক সরবরাহকৃত এমন এক প্রকার ছাপানো পত্র বিশেষ যা ব্যাংক হতে টাকা ওঠানোর বিশেষ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশে বহাল 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 6 ধারায় আরও বলা হয়েছে যে চেক হলো এক ধরনের বিনিময় বিল যা কোনো নির্দিষ্ট ব্যাংকের উপর কাটা হয় এবং যার অর্থ চাহিদামাত্র পরিশুদ্ধ বা পরিশোধযোগ্য। এখানে একটি চেকের নমুনা দেওয়া হয়েছে ডাচ বাংলা ব্যাংকের এবং রাইট হ্যান্ড সাইডে চেকের যে ডেট এটা দেওয়া থাকবে, পে টু যাকে প্রদান করা হবে তার নাম বা উক্ত কোম্পানির নাম এখানে সংযোজন করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ টাকার উল্লেখপূর্বক
এখানে সংশ্লিষ্ট স্বাক্ষরসহ যথাযথ প্রাপককে সরবরাহ করা হবে। এছাড়াও চেক এবং চেকের প্রকারভেদ সম্পর্কে তোমরা বিস্তারিত ফিনান্স, ব্যাংকিং ও বীমার দ্বিতীয় পত্রের চেকের অধ্যায়ে তোমরা জেনেছ এবং এইগুলার বিভিন্ন ধরনের নমুনা তোমরা সেখানে দেখেছ এবং শিখতে পেরেছ। অঙ্গীকারপত্র বলতে এমন এক পত্র বা দলিলকে বোঝায় যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের অঙ্গীকার প্রদান করে। এছাড়া 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 4 ধারা অনুসারে বলা হয়েছে, কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত লিখিত দলিলে, অর্থাৎ ব্যাংক নোট বা সরকার সম্পাদিত নোট নয়, উক্ত ব্যক্তি যদি অপর কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদিষ্ট ব্যক্তিকে বা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন প্রতিশ্রুতি বা অঙ্গীকার প্রদান করে, তবে ওই দলিলকে প্রত্যর্থপত্র বা অঙ্গীকারপত্র বলা হয়। নিম্নে অঙ্গীকারপত্রের একটি নমুনা প্রদত্ত হলো। 7 গ্রিনরুট অঙ্গীকারপত্রের যে নির্ধারিত টাকার অঙ্কের পরিমাণ, তারিখ এবং ঠিকানা ডান পাশে। আমি বা আমরা এই মর্মে অঙ্গীকার করেছি যে অধ্যকার তারিখ হতে 3 মাস পর জনাব SM সুলাইমানকে অথবা তার আদেশে অন্য কাউকে অথবা বাহককে নিঃশর্তে 15,000 টাকা প্রদান করতে বাধ্য থাকবে এবং এখানে নিচে প্রস্তুতকারী স্বাক্ষর দিতে হবে। এভাবেই একটি অঙ্গীকারপত্র মূলত গঠন করা হয় বা অঙ্গীকারপত্র হিসেবে অঙ্গীকার দেওয়া হয়। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969 সালে রাষ্ট্রপতির এক অধ্যাদেশের মাধ্যমে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এর সংশোধন, সংযোজন, বিয়োজন বা পরিমার্জন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয় বা পরিলক্ষিত হয়। এরই পরিশেষে 3রা মে 1993 সালে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন পাশ হয়। বাংলাদেশে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি যেমন শেয়ার, বন্ড, ঋণপত্র, মিউচুয়াল ফান্ড ইত্যাদি কিভাবে ক্রয় বিক্রয় করা হবে এই সম্পর্কিত বিভিন্ন বিধিবিধান এই আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। বীমা আইন 2010। একটি বীমা কোম্পানি কিভাবে গঠিত ও পরিচালিত হবে, বীমা কোম্পানির মূলধন ও অন্যান্য আর্থিক বিষয় ইত্যাদি বীমা আইনে উল্লেখ আছে। তাছাড়া বীমা প্রিমিয়াম, বীমার দাবি ও ক্ষতিপূরণ কিভাবে নির্ণয় করা হবে তা বীমা আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে। 2010 সালের বীমা আইনের 5-1 ধারায় আরও বলা হয়েছে, বীমাকে প্রধানত 2 ভাগে বিভক্ত করা যায়। 1 লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা, 2 নন লাইফ ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা। লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা, এক কথায় যে বীমা চুক্তির প্রধান বিষয় বা উপাদান জীবন, তাকে জীবন বীমা বলা যায়। জীবন বীমা অন্যান্য বীমা থেকে পৃথক করার কারণ, জীবন বীমার মূল বিষয়বস্তুই হল মানব জীবন। জীবন বীমা চুক্তিতে বীমাকারী বীমাগ্রহীতার মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদান্তে বা মেয়াদ শেষে চুক্তি অনুযায়ী বা চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে। যেহেতু মানুষের জীবন ক্ষতিপূরণ করার নয়, তাই জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না, যা অন্যান্য বীমার ক্ষেত্রে প্রযোজ্য হয়। 2 নন লাইফ ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা। সাধারণ বীমা বলতে অগ্নি বীমা, নৌ বীমা ও বিবিধ বীমা ব্যবসাকে বোঝানো হয়। নৌ বীমা হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে বীমাকারী বীমাগ্রহীতাকে একটি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের বিনিময়ে সমুদ্র যাত্রায়, নৌযান
বা জাহাজে বাহিত পণ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের অঙ্গীকার প্রদান করে থাকে। 1938 সালে বিমা আইনের 2-13 ক ধারায় আরও বলা হয়েছে, জাহাজের পণ্য, জাহাজ ভাড়া বা মাশুল এবং আইনসঙ্গতভাবে বিমার উপযুক্ত অন্যান্য স্বার্থসহ যে কোনো ধরনের জাহাজ সংক্রান্ত বিমা চুক্তি নৌ-বিমার চুক্তি বলে বিবেচিত হবে। অগ্নিবীমা। অগ্নিবীমা হলো এমন এক ধরনের চুক্তি যার সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে অগ্নিকাণ্ডের ফলে কোনো নির্দিষ্ট সম্পত্তির ক্ষতি হলে বিমা গ্রহীতাকে বিমাকারী নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ ক্ষতিপূরণ হিসেবে প্রদানের অঙ্গীকার করে থাকে। বিবিধ বিমা। নৌ বিমা এবং অগ্নিবীমা ছাড়াও যে বিমাগুলো অন্যান্য যে বিমাগুলো রয়েছে, যেমন বাড়ি, গাড়ি, যন্ত্রপাতি, আসবাবপত্র, মূল্যবান দ্রব্য সামগ্রী ইত্যাদি সম্পদের জন্য যে ক্ষয়ক্ষতি বিমা বা চুরি হওয়া দুর্ঘটনার জন্য যে বিমা করা হয়, বা গবাদি পশু বিমা, শস্য বিমা, বৃষ্টি বিমা, এই সমস্ত ধরনের বিমাগুলাই মূলত বিবিধ বিমার আওতায় ধরা হয়। বাংলাদেশে জীবন বিমার ক্ষেত্রে এবং সাধারণ বিমার ক্ষেত্রে কোম্পানি নিবন্ধন করতে হলে যে প্রাথমিক মূলধন বা পরিশোধিত মূলধনের প্রয়োজন হয় তা আমরা এখন জানব। জীবন বীমা কোম্পানির ক্ষেত্রে বাংলাদেশে নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন 30 কোটি টাকা, যার মধ্যে 60% উদ্যোক্তাগণ সরবরাহ করবে এবং 40% জনসাধারণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করতে হবে। খ। বাংলাদেশের বাইরে নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন 30 কোটি টাকা, যা রেমিটেন্সের মাধ্যমে বিদেশ হতে বাংলাদেশে আনতে হবে এবং ব্যাংকে জমা রাখতে হবে। সাধারণ বীমা কোম্পানির ক্ষেত্রে ক। বাংলাদেশে নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন 40 কোটি টাকা, যার মধ্যে 60% সরবরাহ করবে উদ্যোক্তাগণ এবং 40% জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগ্রহ করতে হবে। খ। বাংলাদেশের বাইরে নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন 40 কোটি টাকা, যা বিদেশ হতে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশে আনতে হবে এবং ব্যাংকে জমা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমাদের জন্য বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ হিসেবে এখানে 2টি সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমাদের আজকের পাঠের সাথে সম্পৃক্ত। সৃজনশীল প্রশ্ন 1, ঢাকাপুর 2019। জনাব জনসন সোনালী ব্যাংক থেকে প্রাথমিক গণপ্রস্তাব গ্রহণ করে 400টি শেয়ার ক্রয় করেন, কিন্তু তার বন্ধু জ্যাকসন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে স্টক দালালের মাধ্যমে শেয়ার ক্রয় করেন এবং শেয়ারের দাম বৃদ্ধি পেলে তিনি উক্ত শেয়ারগুলো ওই বাজারে বিক্রি করেন। শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে জ্যাকসন বেশ মুনাফা অর্জন করেন। বাংলাদেশে 1969 সালে স্টক এক্সচেঞ্জ সমূহকে নিয়ন্ত্রণ করার জন্য একটি কমিশন গঠিত হয়। এই কমিশনটির নাম কি তা তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছ। ক। মানি লন্ডারিং কি? মানি লন্ডারিং নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করছি। খ। আর্থিক বাজার কি? বুঝিয়ে লেখো। আর্থিক বাজার আমাদের এই অধ্যায়ের শুরুতেই পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্ত ছিল। গ। কোন শেয়ার বাজারে জনসন তার অর্থ বিনিয়োগ করেছে, বাজারটি সম্পর্কে আলোচনা করো। এখানে আমাদের উল্লেখ করে দিয়েছে যে জ্যাকসন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তো তোমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সম্পর্কে ইতিপূর্বে বিস্তারিত জেনেছ, তার আলোকে তোমরা প্রশ্নটির উত্তর সম্পন্ন করবে। ঘ। 1969 সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম কি? তোমরা ইতিমধ্যে জানো এই প্রতিষ্ঠানটার নাম কি, যারা ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ করে থাকে। জ্যাকসন কর্তৃক বিনিয়োগকৃত মার্কেটের আলোকে উক্ত কমিশনের ভূমিকা আলোচনা করো। উদ্দীপকের আলোকে তোমরা উক্ত কমিশনের বর্ণনার মাধ্যমে প্রশ্নটি সম্পন্ন করবে। কুমিল্লা বোর্ড 2019।
বেঙ্গল ক্যাপিটাল লিমিটেড শিল্প, বাণিজ্য, কৃষি ও গৃহায়ন খাতে ঋণ প্রদানের পাশাপাশি মার্চেন্ট ব্যাংকিং এবং ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়ন কার্যাবলী সম্পাদন করে থাকে। ব্যবসায় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে 100 কোটি টাকা সংগ্রহের অনুমতি বিএসইসির নিকট থেকে পেয়েছে। ট্রেজারি বিল কি? তোমরা জানো ট্রেজারি বিল সম্পর্কে। খ, মানি লন্ডারিং প্রতিরোধ আইন কেন প্রবর্তন করা হয়েছে? আজ আমরা মানি লন্ডারিং এবং মানি লন্ডারিং আইনের প্রতিরোধ এবং এর শাস্তি বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ঘ, উদ্দীপকে উল্লেখিত বেঙ্গল ক্যাপিটাল লিমিটেড কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান ব্যাখ্যা করো। তোমরা হয়তো এর মধ্যে বুঝে গেছো যে এটা কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান। যেহেতু আর্থিক প্রতিষ্ঠানটি শিল্প, বাণিজ্য, কৃষি এবং গৃহায়ন খাতে ঋণ প্রদানের পাশাপাশি মার্চেন্ট ব্যাংকিং এবং ভেঞ্চার ক্যাপিটালে অর্থায়ন কার্যাবলী সম্পাদন করে থাকে। ঘ, তুমি কি মনে করো উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি তহবিল সংগ্রহের জন্য মূলধন বাজারের যথাযথ ধরনটি বিবেচনা করেছে? মতামত দাও। তাহলে উদ্দীপকের আলোকে তুমি কোম্পানিটির মূলধন সংগ্রহের প্রক্রিয়া বা ধরন ইত্যাদি সম্পর্কে তোমার যথাযথ মতামত তুলে ধরে প্রশ্নটির উত্তর সম্পন্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ্য বিষয়ে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করলাম, এই সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা